ডেইলি দেশের কোথায় প্রকাশিত বিশেষ খবরটি হলো মণিপুরের সাংবিধানিক ব্যবস্থা ভেঙে পড়েছে। কংগ্রেস ইম্ফল ছেড়ে পালিয়েছেন রাজ্যপাল এলপি আচার্য। বুধবার কারফিউর দ্বিতীয় দিন মণিপুরে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি, তবে রাজ্যের পরিস্থিতি থমথমে। তাৎপর্যপূর্ণ ঘটনা হলো বুধবার সকালেই কারফিউর মধ্যে ইম্ফল ছেড়ে গুয়াহাটি পালিয়েছেন রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। এদিন সকাল 9:15টায় কড়া নিরাপত্তায় রাজভবন থেকে বেরিয়ে যান রাজ্যপাল। রাজভবন থেকে বিমানবন্দরে যেতে পথে প্রচুর নিরাপত্তা বাহিনীর জওয়ান মোতায়েন করা হয়েছিল। 9:30টার বিমানে তিনি গুয়াহাটি পৌঁছেছেন। উল্লেখ্য, গত মাসে মণিপুরের পূর্ণ সময়ের রাজ্যপাল অনুসুয়া উইকিকে সরিয়ে আংশিক সময়ের রাজ্যপাল হিসেবে লক্ষণ প্রসাদ আচার্যকে নিয়োগ করে মোদী সরকার। আচার্য মণিপুরের পাশাপাশি আসামের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়, কিন্তু রাজ্যপাল হিসেবে শপথের পর বেশিরভাগ সময়ই তিনি ইম্ফলে থাকতেন। এখন মণিপুরে উত্তপ্ত পরিস্থিতির সময় তার ইম্ফলে থাকা জরুরি ছিল। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিবাদকারী ছাত্রদের তরফে 11 জন ছাত্র প্রতিনিধির সঙ্গে তিনি রাজভবনে কথাও বলেছেন। ছাত্রদের দাবি ছিল 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশের ডিজি এবং কেন্দ্রের নিয়োগ করা নিরাপত্তা উপদেষ্টাকে সরাতে হবে এবং ইউনিফাইড কমান্ডের পরিচালনার দায়িত্ব রাজ্য সরকারের হাতে তুলে দিতে হবে। মঙ্গলবার মধ্যরাতে রাজভবন থেকে বিবৃতি জারি করে বলা হয়, ছাত্রদের দাবি মেনে রাজ্যপাল প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ছাত্রদেরকে শান্ত থাকতে বিবৃতিতে আহ্বান জানিয়েছেন রাজ্যপাল, কিন্তু ছাত্রদের দাবি পূরণের আগেই তিনি নিজের ইম্ফল ছেড়ে চলে গিয়েছেন। রাজ্যপাল আচমকা ইম্ফল ছেড়ে চলে যাওয়ায় সকলেই হতবাক হয়েছেন। রাজ্য সচিবালয় সূত্রে জানা গিয়েছে, রাজ্যপাল চলে যাওয়ার বিষয়টি মুখ্যমন্ত্রীকেও অবগত করেননি, তবে মোদি বা অমিত শাহর পরামর্শ নিয়েই তিনি ইম্ফল ছেড়েছেন বলে মনে করা হচ্ছে। রাজ্যপাল নিজেকে নিরাপদ মনে করছেন না বলেই তিনি জরুরি পরিস্থিতির সময়ে রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছেন বলেই রাজভবন সূত্রে জানা গিয়েছে। তবে আন্দোলনের চাপে রাজ্যপাল রাজ্য ছেড়ে পালানোর ঘটনা অতীতে কোনো রাজ্যে ঘটেছে কিনা তা কেউ মনে করতে পারছেন না। তবে এর পেছনে অন্য রহস্য থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। গত সোমবার রাজভবন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে আন্দোলনকারী ছাত্ররা। এই দিনের লক্ষণীয় বিষয় হলো, ছাত্ররা প্রথমে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে আসে, সেখানে শান্তিপূর্ণ বিক্ষোভ দেখায়। তারপর মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে একটি স্মারকলিপি দিয়ে 100 মিটার দূরে রাজভবনে যায় ছাত্ররা। সেখানে পৌঁছেই উন্মত্ত হয়ে ওঠে আন্দোলনকারীরা। রাজভবনের গেটে ভাঙচুর চালিয়েছে, রাজভবন লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেছে। আচমকা রাজভবনের সামনে ছাত্ররা উন্মত্ত আচরণ করল কেন, এর কোনো ব্যাখ্যা পাওয়া যাচ্ছে না। পরদিন অর্থাৎ মঙ্গলবার ফের রাজভবন অভিযানের ডাক দিয়েছেন ছাত্ররা। এদিন অভিযান শুরুর আগেই ইম্ফলের 2টি জেলাসহ থাউবাল জেলায় কারফিউ জারি করে প্রশাসন। কারফিউর মধ্যে ছাত্ররা মিছিল শুরু করে। প্রদেশ কংগ্রেস কার্যালয়ের সামনে মিছিল আটকানোর চেষ্টা করে পুলিশ, কিন্তু ছাত্ররা নাছোড়বান্দা হয়ে এগোনোর চেষ্টা করেছে। তখন পুলিশ ছাত্রদের উপর ঝাঁপিয়ে পড়েছে। প্রথমে মৃদু লাঠিচার্জ করেই রাবার বুলেট, কাঁদানে গ্যাস ছুড়তে শুরু করে ছাত্ররাও পাল্টা জবাব দিয়েছে। ছাত্ররা পুলিশের উপর পাথর নিক্ষেপ করে। এদিকে এদিন রাজভবন নিরাপত্তায় আসাম রাইফেলস মোতায়েন করা হয়েছে। ত্রিস্তরীয় নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে পুরো রাজভবন। এরপরেও নিজেকে নিরাপদ মনে করেননি রাজ্যপাল। ধারণা করা হচ্ছে, মুখ্যমন্ত্রী বীরেন সিং নিজেকে বাঁচাতে প্রতিবাদকারী ছাত্রদের মিছিলের গতিপথ রাজভবনের দিকে ঘুরিয়ে দিয়েছেন। পরিস্থিতি আঁচ করে গত রবিবার বীরেন সিং রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করে রাজ্যের নিরাপত্তার জন্য 8 দফা দাবি সম্বলিত স্মারকলিপি তুলে দিয়েছেন। সেদিন তিনি নাটক করে বোঝাতে চেয়েছেন, রাজ্যের নিরাপত্তার দায়িত্ব তার কাছে নেই, সব কেন্দ্রের হাতে। তাই কেন্দ্রে নিয়োগ করা রাজ্যপালের মাধ্যমে কেন্দ্রের কাছে তার দাবি জানিয়েছেন।
ফলে পরপর দুদিন ছাত্ররাও রাজভবন অভিযান করেছেন। সম্পাদকীয়, রাজ্য সরকার কোথায়? রাজ্যে আইন শৃঙ্খলা একেবারে তলানিতে বললেও কম বলা হয়। মানুষ আইন শৃঙ্খলার কোনো অস্তিত্বই খুঁজে পাচ্ছেন না। ধর্ষণ, গণধর্ষণ, ধর্ষণ শেষে হত্যা, এইসব নিত্য নৈমিত্য ঘটনা হয়ে দাঁড়িয়েছে। চুরি, জুট চুরিও এখন প্রতিদিনকার রোজনামচা হয়ে গিয়েছে। শিক্ষককে বাড়ি থেকে ডেকে এনে পিটিয়ে খুন করে রাষ্ট্রবাদীরা। আক্রান্তের তালিকায় কে নেই? উকিল, সাংবাদিক, ছাত্র, মহিলা, কর্মচারী, এমনকি পুলিশও। পুলিশ মার খেয়ে বিচার পায় না। খোদ মহিলা কমিশনের চেয়ারপারসন ত্রিপুরায় মার খেয়ে বিচার পান না। প্রকাশ্যে দিনের বেলা চুরি হচ্ছে। চুরি হচ্ছে মন্দিরে। শহরে প্রকাশ্যে পুলিশের সামনে মহিলারা আক্রান্ত হচ্ছেন। প্রেসিডেন্টস কালাসপ্রাপ্ত পুলিশ মৌন হয়ে থাকছেন। প্রলয়ঙ্করী বন্যায় বিধ্বস্ত রাজ্য। প্রশাসনের নেতিবাচক ভূমিকা। শুধু কোটি কোটি টাকার গল্প বাতাসে ভাসছে। বন্যা দুর্গত মানুষগুলি এখনো পর্যন্ত বেসরকারি ত্রাণের উপর টিকে রয়েছে। রাজ্যে বাড়ছে দুর্নীতি। শাসক দলের নেতা মন্ত্রীদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ সামনে আসছে। রাজ্য ভাসছে নেশার সাগরে। পুলিশ প্রশাসনের কোনো ভূমিকাই নেই। ত্রিপুরায় এখনো প্রতিদিন রাস্তা অবরোধ হচ্ছে। রাস্তা রাস্তা মেরামতের দাবিতে রাস্তা অবরোধ হচ্ছে। স্কুলে শিক্ষক নেই। শিক্ষকদের দাবিতে রাস্তা অবরোধ হচ্ছে। দীর্ঘদিন ধরে শিক্ষক নিয়োগ নেই। শিক্ষক স্বল্পতায় ঢুকছে স্কুলগুলি। তার প্রভাব পড়ছে ফলাফলে। কলেজে শিক্ষক সংকট। ছাত্রছাত্রীদের ফলাফলে তার প্রভাব পড়ছে। বিদ্যুতের দাবিতে রাস্তা অবরোধ হচ্ছে। একদিকে বিদ্যুৎ আসছে তো অন্যদিকে লোডশেডিং হচ্ছে। একসময়ের বিদ্যুৎ উদ্ধৃত রাজ্যে এখন নিয়মিত লোডশেডিং হচ্ছে। রাস্তা অবরোধ হচ্ছে পানীয় জলের দাবিতে, তাও বর্ষার মরশুমে। শুখা মরশুমে কি অবস্থা হয় তাও সহজেই অনুমান করা হচ্ছে। একটা সরকার কতটা অপদার্থ হলে পরে মানুষের জন্য পানীয় জলের নিশ্চয়তাটুকু দিতে পারে না। বন্যার আগেই রাজ্যের গ্রামীণ রাস্তাগুলোর অবস্থা খারাপ। বিভিন্ন জায়গায় মোটর শ্রমিকরাই রাস্তার গর্ত বোঝাচ্ছেন। বিভিন্ন স্থানে উড়ে গিয়েছে কালভার্ট। গ্রামবাসী নিজেরাই বাঁশ দিয়ে সাঁকো তৈরি করছেন। রাজ্যের সরকারটা সব দিক দিয়েই ব্যর্থ। পারফরমেন্স জিরো। তার উপর আইন শৃঙ্খলার অস্তিত্ব নিয়ে প্রশ্ন। লাগামহীন দুর্নীতি, নেশার রমরমা, সব মিলিয়ে একটাই প্রশ্ন, রাজ্যের সরকার কোথায়? ডাবল ইঞ্জিন, ট্রিপল ইঞ্জিন দূরের কথা, সিঙ্গল ইঞ্জিনের অস্তিত্ব কেউ খুঁজেই পাচ্ছেন না। পাঠকের কথা, মতামতের জন্য সম্পাদক দায়ী নয় অংশে প্রকাশিত কিছু বিশেষ লেখা। স্বপ্নের ফেরিওয়ালারা এখন কোথায়? ত্রিপুরাকে স্বর্গ বানিয়ে তোলার স্বপ্নের ফেরিওয়ালারা এখন চুপসে গিয়েছেন। 2018 সালে সরকার গঠন করেই বিজেপি নেতা মন্ত্রীরা প্রচারের টাইফুন ছিটিয়েছিলেন। ত্রিপুরাকে স্বর্গপুরীতে পরিণত করা হবে। ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় বিজেপি, রাজ্যেও বিজেপি। ডাবল ইঞ্জিনের সরকার, কেন্দ্রীয় বিজেপি, রাজ্যেও বিজেপি। কলসি ভরে ভরে টাকা আসবে দিল্লি থেকে। সেই সময়কার মুখ্যমন্ত্রী তখন এতটাই প্রচারে ঢেউয়ে ভেসে বেড়াচ্ছিলেন যে মাটিতে তার পা পড়তে চাইতো না। গোমতীর বক্ষে মুখ্যমন্ত্রীর সেই জাহাজ তো কবেই ডুবে গিয়েছে। বড়মুড়া পাহাড়ে 126 কোটি টাকা পেয়ে দুটি বাঁধ তো আর হলোই না। বাঁধ গড়িয়ে এখন নোনা জল পড়ছে চুইয়ে চুইয়ে। বনমালীপুর আর বন্যার জলে প্লাবিত হবে না বলে তখন সাধারণ মানুষকে ধোঁকা দেওয়া হয়েছিল। পুরাতন জেলখানার জায়গায় 24 তলার আইটিআই হাব কোথায় যেন হারিয়ে গিয়েছে। বিজেপির বর্তমান মুখ্যমন্ত্রীর হাত ধরে তার অপমৃত্যু ঘটেছে। কাগজে জন্ম আর কাগজেই মৃত্যু হয়েছে 24 তলা আইটি হাবের। হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা বলে মন্ত্রীরা নানা ঘোষণা দিয়ে যাচ্ছেন, একটাও বাস্তবের মুখ দেখছে না। আসলে বিজেপি পুরো দলটাই ভাওতাবাজ। তখনকার সেই যে বুলি, দিল্লির কারি কারি টাকা আসবে রাজ্যে, কোথায় যাচ্ছে সেই টাকা? রাজ্য প্রশাসন চলছে সম্মুখ গতিতে। বিজেপি পরিচালিত অপদার্থ ও অকর্মণ্য সরকার প্রতিটি কাজে রাজ্যের সাধারণ মানুষকে খেপিয়ে তুলছে। বেকার, শ্রমিক, কর্মচারী, কৃষক সমাজসহ সব অংশের মানুষই এই সরকারের কাজে ক্ষুব্ধ। সাম্প্রতিক বন্যায় বিজেপি এবং তাদের সরকারের ভূমিকায় ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ক্ষোভ জন্ম দিয়েছে। ক্ষতিপূরণে রাজ্য সরকার 15,000 কোটি টাকা বরাদ্দের ঘোষণা দিয়েছে,
কিন্তু খবর নিয়ে জানা গিয়েছে সরকারি ফান্ডে টাকাই তো নেই। বন্যার প্রভূত ক্ষতি পূরণে রাজ্যের জনগণ বিরোধী দলগুলির পক্ষ থেকে জোরালি আওয়াজ উঠলেও রাজ্য সরকার এই বন্যাকে জাতীয় বিপর্যয় ঘোষণা করতে একবারও বলেনি কেন্দ্রীয় সরকারকে। কেন এই হঠকারিতা, প্রবঞ্চনা? যদি প্রকৃতই রাজ্যের বিজেপি সরকার জনদরদী সরকার হতো, তবে প্রতিটি ক্ষেত্রে নেতিবাচক ভূমিকা নিত না।